সেই সময় ফ্রান্সের সবচেয়ে পুরানো ফ্রিমেসন লজ গ্র্যান্ড ওরিয়েন্ট দ্য ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে খোমেনির প্রতিনিধিরা গোপন বৈঠক করেছিল। একদম হুবহু মিল পাবেন, এমনকি ডান হাতকে একটু মুড়ে বাঁকিয়ে রাখার ধরনেও সম্পূর্ণ মিল। শুধু এখানেই শেষ না, এবার এই হ্যান্ড সিম্বলটা দেখুন, রিপালসো বা প্রত্যাখ্যানকে বোঝায়। প্রত্যাখ্যানকে বোঝাতে এই হ্যান্ড সিম্বলটি ইউজ করা হয়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ইরানে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। অলরেডি যে বিষয়টা নিয়ে আগের ভিডিওতেই বলেছিলাম, সেই একই ধাঁচে সরকারের বিরুদ্ধে আন্দোলন। যে সরকারগুলো সিক্রেট অর্গানাইজেশনগুলোই এনেছিল, তাদেরই তৈরি করা গভর্নমেন্ট, যেগুলো চালিকা শক্তিতে আছে ফ্রিমেসন ইলুমিনাতিরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1979 সালে যে বিপ্লবের মাধ্যমে ইসলামিক রিপাবলিক অফ ইরান প্রতিষ্ঠিত হয়েছিল, ইম্পেরিয়াল স্টেট অফ ইরানের পতন ঘটানোর মধ্যে দিয়ে। মজার ব্যাপার হলো, যেটার পতন ঘটানো হলো সেটাও তাদেরই তৈরি করা ছিল। এই ইম্পেরিয়াল স্টেট অফ ইরানের নাম 1935 সাল অবধি ছিল ইম্পেরিয়াল স্টেট অফ পার্সিয়া, যেটা উসমানীয় খিলাফতের পতনের ঠিক পরপরই তৈরি করা হয়েছিল। উসমানীয় সাম্রাজ্য আর পার্সিয়া অর্থাৎ পারস্য সাম্রাজ্যের মধ্যে বরাবরের দ্বন্দ্ব ও লড়াই চলেছে দীর্ঘ সময় ধরে। প্রধানত এটা সুন্নি শিয়া দ্বন্দ্ব, বলা ভালো সঠিক এবং ভণ্ড ইসলামিক আইডিওলজির মধ্যে দ্বন্দ্ব। ফ্রিমেসন ইলুমিনাতিরা তৈরি করে ইম্পেরিয়াল স্টেট অফ পার্সিয়া আর ইসলামিক রিপাবলিক অফ ইরান, এই দুটোই তাদের এজেন্ডার উদ্দেশ্যে। ইম্পেরিয়াল স্টেট অফ পার্সিয়াকে ভেঙে দিয়ে ইসলামিক লেবাসে ইসলামিক নাম দিয়ে মানুষের ইসলামিক অনুভূতিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্যে ইসলামিক রিপাবলিক অফ ইরান বানায় তারা। শুধু তাই নয়, খোমেনি ও খামেনি এরা সবাই ইহুদি, মুসলিম নাম ধারণকারী। কিভাবে যে এরা মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে সেটা কল্পনারও বাইরে। ইম্পেরিয়াল স্টেট অফ পার্সিয়া তো সরাসরি ইসরায়েলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলত, আর এই ইসলামিক রিপাবলিক এরা বাইরে দেখায় ইসরায়েলের সাথে মারমার কাটকাট, প্রচণ্ড দ্বন্দ্ব, কিন্তু ভিতরে এদের মধ্যে সব কিছুই আদান প্রদান হয় অত্যন্ত সহজ সরলভাবে। 1979 সালের বিপ্লবের সময় খোমেনি যখন ফ্রান্সে নির্বাসনে ছিলেন, তখন তাকে যে বিমানে করে ইরানে আনা হয়েছিল সেটি ছিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট। ভাবুন, যে দেশগুলোকে ইরানের চিরশত্রু হিসেবে দেখানো হয় তাদের মধ্যে ফ্রান্স পড়ে, অথচ তারাই চার্টার্ড ফ্লাইটে করে তাকে দেশে পৌঁছে দিচ্ছে, ভিআইপি হিসেবে তার দেশে পাঠাচ্ছে। সেই সময় ফ্রান্সের সবচেয়ে পুরানো ফ্রিমেসন লজ গ্র্যান্ড ওরিয়েন্ট দ্য ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে খোমেনির প্রতিনিধিরা গোপন বৈঠক করেছিল। এছাড়া সিআইএর ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকে পাওয়া গেছে খোমেনি ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন এবং কার্টারকে আশ্বাস দিয়েছিলেন যে ইরানের তেল সরবরাহ সচল থাকবে, অর্থাৎ ইম্পেরিয়াল স্টেট অফ ইরান যে কাজটা এতদিন ধরে করে আসছিল সেটাই অব্যাহত থাকবে, কোনো অসুবিধা ছাড়াই সেটা সচল থাকবে। যেটা একটু আগে বললাম, বাইরে দেখানো হয় ঘোর শত্রু, কিন্তু ভিতরে সব ঠিকঠাক। এই খোমেনি খামেনির হাতে ক্ষমতা দিয়েছিল, এবং শুধু আমেরিকা না, ইসরায়েলের ক্ষেত্রেও একই জিনিস। আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে এরা শুধু হুমকি ধামকি দিয়েই ক্ষান্ত থাকে, কখনো ইসরায়েলের উপর আঘাত হানে না। এর হিডেন কারণ হলো ইসরায়েলের সাথে এদের কোনো শত্রুতা নেই, বরং যারা এই সমস্ত তাদেরই প্রক্সি বা ডামি গভর্নমেন্টগুলো তৈরি করে আছে তারা ইহুদিও বটে, মুসলিম ভেষ ধারণ করে আছে। এমনি কি নবীর বংশের গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলেছিলেন যে শিয়াদের সাথে ইহুদিদের কোনো পার্থক্য নেই। এখন তো দেখা যাচ্ছে ইহুদিরাই শিয়া মুসলিম সেজে থাকে, তার প্রমাণও আছে। শিয়াদের জন্ম কিভাবে হয়েছিল সেটা নিয়েও এই ভিডিওতে বলেছিলাম। একজন ইহুদি সাবা ইবনে স্যামুয়েল ছিল প্রথম শিয়া, কারণ সেই ব্যক্তি যে মুসলিমদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নতুন ফিতনা চালু করেছিল, সেই শিয়া মতাদর্শের জনক। তাহলে ইহুদি ও শিয়া সম্পর্কের প্রমাণ এখনও পাচ্ছেন, আর এদের আন্ডারেই 70,000 ইহুদি তৈরি হচ্ছে ইরানের ইস্পাহান অঞ্চলে, যারা দাজ্জালের আবির্ভাবের পরেই তার সাথী হবে। মুসলিমদেরকে বলছে আমরা তোমাদের সাথেই আছি, আমরা ইসরায়েলকে উড়িয়ে দেব, ধ্বংস করে দেব, কিন্তু কোনো কিছুই করে না। ইরানের কোম শহরের মাটির নিচে এমন কিছু গোপন টানেল এবং ল্যাবরেটরিজ আছে যেগুলো সরাসরি দাজ্জালের সাথে যুক্ত। এই সমস্ত টানেল, বাংকার, হিডেন চেম্বার, হিডেন সিটিগুলো থেকেও বেরিয়ে আসবে দাজ্জালের সাথীরা। ইরানের এলিটদের মধ্যে একটি গোপন গোষ্ঠী আছে যারা নিজেদের হোরমাতি বা বিশেষ জ্ঞান সম্পন্ন মনে করে, অর্থাৎ ইলুমিনেটেড মনে করে। এরা যেসব জ্যামিতিক নকশা এবং ব্লু প্রিন্ট ইউজ করে সেগুলো ফ্রিমেসনদের 33 ডিগ্রি আর্কিটেকচারের সাথে হুবহু মিলে যায়।
ইরানের বিপ্লবের পর গ্রহণ করা এই পতাকার মাঝখানে থাকা এই সিম্বলটাও খুবই রহস্যময়। এটা বলা হয় আল্লাহ লেখাটির ক্যালিগ্রাফি, কিন্তু আসলে তা না, খুবই চতুরতার সাথে ব্যবহার করা একটি স্যাটানিক সিম্বল। এর সাথে শিখেদের পতাকাতে থাকা শিখ সিম্বল খান্ডার অদ্ভুত হুবহু মিল পাবেন। এই সিম্বলের সাথে প্রাচীন অগ্নি উপাসনার সম্পর্ক আছে। এখন এই খান্ডা সিম্বলের সাথে আসল শিখ ধর্মের কোনো সম্পর্ক নেই। এই সিম্বলটি 1900 থেকে 1930 সালের দিকে গ্রহণ করা হয় এবং এই সব সিম্বল যারা গ্রহণ করেছে আর এই সব দল বা ধর্মগুলোর লিডার হয়ে বসে আছে, তাদের সাথে আসলে এই সব ধর্মের কোনো সম্পর্ক নেই। এরা আসলে তাদেরই এজেন্টস। যেমন খালিস্তানি আন্দোলন যারা করছে ওই সব লিডাররাও। এই সিম্বলগুলো আগে ছিল না। ইরানের পতাকার এই সিম্বলটি নেওয়া হয়েছে 1980 সালে। তার আগে ছিল এই সিম্বলটি, যেটাও একটি স্যাটানিক সিম্বল। বিস্ট, সূর্যকিরণ একসাথে, বিস্ট তরোয়াল ধরে আছে। এবং যদি দেখা যায় এই সিম্বলটা ইলুমিনাতিরা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার ঠিক পরপরই নেওয়া হয়েছিল। এই লায়ন বা সিংহ নর্মাল সিংহ না, এই সিংহ দিয়ে সিংহের মাথা বিশিষ্ট জিনদেরকে বোঝায় তারা। এবার খান্ডা আর ইরানের পতাকা সিম্বলের সোর্ড বা তলোয়ার দুটো ক্রস করে রাখা হয়েছে, যেটা এক সিম্বল তৈরি করছে। এক সিম্বল দিয়ে ইবলিশকে ট্রিবিউট দেওয়া হয়। এছাড়া এটা ফ্রিমেসনরি সিম্বল, স্কোয়ার এবং কম্পাসকেও বোঝায়। আরও রিলেট করতে পারবেন ইলুমিনাতিদের ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট, দ্য ওয়ার্ল্ড অ্যাহেড 2026-এর এই কভারেও এই দুটো ক্রস করে রাখা তলোয়ার বা ব্লেড দেখানো হয়েছে। এছাড়া ইরানের পতাকায় আল্লাহু আকবার কথাটা লেখা আছে 11 বার করে, 22 বার। 11 এবং 22 এই দুটি নাম্বারই বহুল ব্যবহৃত ম্যাসনিক নাম্বারস। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হ্যান্ড জেস্টার দেখুন। এটা আসলে কি মিন করে জানলে রীতিমতো চমকে উঠবেন। প্রথমত তাকে এইভাবে জনতার উদ্দেশ্যে বাম হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রায়ই। আমি আগের ভিডিওতে ফ্রিম্যাসনরির 3টি লেভেলের কথা বলেছিলাম: অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ, ফেলো বা সাথী এবং মাস্টার বা গুরু। ফেলো হলো দুটোর মাঝখানের ধাপ। এই ফেলো শিক্ষানবিশও না আবার মাস্টারও না। এবার দেখুন এই ফ্রিম্যাসনরি টেক্সট বুক হ্যান্ড জেস্টারের সাথে মিল পাচ্ছেন নাকি। এগুলো ক্লাসিক্যাল ড্রয়িং, একদম হুবহু মিল পাবেন। এমনকি ডান হাতকে একটু মুড়ে বাঁকিয়ে রাখার ধরনেও সম্পূর্ণ মিল। শুধু এখানেই শেষ না, এবার এই হ্যান্ড সিম্বলটা দেখুন। রিপালসো বা প্রত্যাখ্যানকে বোঝায়। প্রত্যাখ্যানকে বোঝাতে এই হ্যান্ড সিম্বলটি ইউজ করা হয়। কোনো বিষয়কে প্রত্যাখ্যান করছি বা বর্জন করছি আমি, এটা বোঝানো। সে যে স্ট্যান্ডটা নিয়েছে পৃথিবীর সামনে বা সমস্ত মুসলিম অথবা বিশ্বের মানুষের সামনে ইসলামের সপক্ষে বা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেওয়ার ব্যাপারে, একজন মুসলিম নেতা হওয়ার ব্যাপারে, সেগুলোকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ ফ্রিমেসন সোসাইটির কাছে, গোপন সংগঠনগুলোর মেম্বারদের কাছে সে এটা সর্বক্ষণের জন্য বলে চলেছে যে আমি যেটা বলছি সেটাকে আমি প্রত্যাখ্যান করি বা ওটাকে বর্জন করি। আমি আসলে এটা মানি না, আমি তোমাদেরই লোক আছি সবসময়ের জন্যে। এটা বলার মাধ্যমে ওই অর্গানাইজেশন এবং তাদের মেম্বাররা শিওর থাকবে যে সে পথচ্যুত হয়নি, যে শপথ সে নিয়েছিল সেটা থেকে। শপথ নেওয়া বা অঙ্গীকারবদ্ধ হওয়ার বিষয়টিও এখানে আছে। এক্ষেত্রে ফ্রিমেসন সিম্বলের দুরকম ভাগ আছে, একটা ডিউ গার্ড আর একটা সাইন। 3টে লেভেল বা ধাপের প্রত্যেকটির আলাদা আলাদা ডিউ গার্ড ও সাইন আছে। ডিউ গার্ড বোঝায় শপথ নেওয়ার ভঙ্গিকে। শপথ নেওয়ার ভঙ্গিকে স্মরণ করায়, দেখানো হয় যে আমি বাঁধা, শপথ নেওয়ার সময় আমি এই রকমভাবেই ছিলাম। আর সাইন শপথ নেওয়ার অঙ্গীকারকে বোঝায়, শপথ কখনোই ভাঙব না, কারণ ভাঙলে তার পরিণতি কী হবে আমি জানি। তো এই ডিউ গার্ডের মাধ্যমে শপথ নেওয়ার সময়কে স্মরণ করাচ্ছে খামেনি। সে বলছে যেভাবে আমি 45 বছর আগে শপথ নিয়েছিলাম এইভাবে, ঠিক সেভাবেই এখনও আছি। আর একই সাথে সে যা কিছু বলে সেগুলোকেও প্রত্যাখ্যান করছে। এবার সে তার ডান হাতটাকে কেন এইভাবে রাখে, সেটার কারণ হিসেবে বলা হয় 1981 সালের 27শে জুন। নাম্বারগুলো লক্ষ্য করবেন। সে একটি মসজিদে জুম্মার খুতবা দেওয়ার সময় নাকি বোমা বিস্ফোরণ হয়ে গুরুতরভাবে জখম হয়েছিল এবং তার সার্জারি করতে হয়েছিল। তার হাত পার্শিয়ালি মানে আংশিকভাবে প্যারালাইজড হয়ে যায়। বিস্ফোরণ ঘটিয়েছিল বিপক্ষ এমিকে, মুজাহিদিনে খালক অথবা ফোরকান গ্রুপের কেউ। তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল নাকি। এই ঘটনা যে সত্যিই ঘটেছিল সেটার কোনো প্রমাণ কিছুই নেই। যে সময় ঘটনাটি ঘটার কথা বলা হচ্ছে ঠিক ওই সময়ই তড়িঘড়ি তেহরান রেডিও সেটা প্রচার করে দেয়। তারপর নিউ ইয়র্ক টাইমসের মতো ওয়েস্টার্ন সব মিডিয়াগুলো, যেগুলো আসলে তাদেরই মিডিয়া। একটা জিনিস ওই ঘটনাটির একটি প্রমাণ হলেও হতে পারত, কিন্তু সেটার মধ্যেই বিস্ফোরকটি ছিল বলে সেটাকেও নস্যাৎ করে দেওয়া হয়। ওটা ছিল একটি টেপ রেকর্ডার।
সেটা দুখণ্ড হয়ে গিয়েছিল নাকি শুধু হসপিটাল বেডে থাকা একটি ফটো পাওয়া যায়, যেটা খামেনির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন। কোনো ট্যাঞ্জেবল প্রমাণ নেই যে এটা তার সাথে ঘটেছিল, তবে এইসব জেস্চার এবং হ্যান্ড সিম্বলগুলো থেকে প্রমাণ হচ্ছে যে আসলে পিছনে অন্য কিছু ঘটানো হচ্ছে। সার্জারি এবং আংশিক প্যারালাইসিসের কথা বলে ডান হাতটাকে ওইখানে ফিক্সড করে দিয়েছে খামেনি। এতে সুবিধা হয়েছে, সে পার্মানেন্টভাবে ওই মেসেজটা দিয়ে যেতে পারছে যে সে তাদের হয়েই কাজ করে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। সে যে রোলটা প্লে করছে, যে অ্যাক্টিংটা করছে, সেটা অত্যন্ত সেন্সিটিভ, কারণ তার এই ক্যারেক্টারটাই ওয়ার্ল্ডের রাজনীতিকে শেপ দিচ্ছে। এখানে বিন্দু মাত্র ভুলচুক হওয়ার কোনো জায়গা নেই। ভুল হলেই সব কিছু ভেঙে যাবে, তাদের প্ল্যান ভেস্তে যাবে। তাই তাকে কন্টিনিউয়াস এটা এনশিওর করে যেতে হবে বা নিশ্চিত করে যেতে হবে তার লিডারদের কাছে যে সে পথ থেকে বিচ্যুত হয়নি বা ট্র্যাক চেঞ্জ করে ফেলেনি। এখন এমনিতে হাতটা বারবার এইরকমভাবে রাখলে সমস্যা, তাহলে মানুষ সন্দেহ করবে। তাই ওই ঘটনার নাটক সাজিয়ে হাতটাকে ফিক্সড করে দিয়েছে সে, যাতে মানুষ আর প্রশ্ন না করতে পারে, ওইভাবে হাত রাখার কারণ না জিজ্ঞেস করতে পারে। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে এইভাবে। এবার এখানে বলতে পারেন যে কেন তাকে এইভাবে সিম্বল ইউজ করে তার লিডারদেরকে বলতে হবে। সে তো তাদের সাথে সাক্ষাৎ করেও বা অন্য কোনোভাবে কথা বলেও এটা বলতে পারে যে আমি তোমাদের সাথেই আছি, তোমাদেরই কাজ করছি। এইভাবে বলার আর কোনো সুযোগই নেই খামেনির কাছে। যখন থেকে সে তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেছে তখন থেকেই আর নেই। তাদের সাথে কোনোভাবেই আর কন্ট্যাক্ট রাখার কোনো সুযোগ নেই, কারণ যে কোনো গোপন উপায়ে কন্ট্যাক্ট রাখতে গেলেই সেটা ফাঁস হয়ে যেতে পারে। তাই সমস্যা। সরাসরি সাক্ষাৎ করা তো অনেক দূরের কথা, তাই সিম্বল দিয়ে বোঝানোই একমাত্র কমিউনিকেট করার উপায় থাকে। আর এইভাবে কমিউনিকেট করলে সেটা অনেকটাই সেফ। অনেক কনস্পিরেসি থিওরিস্টরাও খামেনিকে একজন ফ্রিম্যাসন বলে, তবে তারা কোনো শক্তপোক্ত প্রমাণ দেয় না। তবে আমি যেটা বললাম সেটা একটি মজবুত প্রমাণ হবে। In the meantime, powerful sanctions will go into full effect. If the regime continues its nuclear aspirations, it will have bigger problems than it has ever had before. Oh yeah, you Masons love creating problems, right? I want to deliver a message problems to the long-suffering people of Iran. There's your Masonic hand sign right there. People of America stand with you. It has now been And almost this crypto 40 Jew years right since here this works for the dictatorship seized CIA. Was power put in by the CIA. and took a proud nation hostage. Most of Iran's 80 million Who did it? citizens have sadly never known The an CIA. Iran that prospered. যেহেতু এই ব্যাপারটি ওয়ার্ল্ডের রাজনীতিকে শেপ দিচ্ছে, তাদের অনেক ভুয়ো ন্যারেটিভগুলো টিকে আছে এটার মাধ্যমে। তাই দেখবেন ইসরায়েল, তাদের মিডিয়া সবাই এই ঘটনাটিকে সত্যি বলছে, এমনকি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছে যে খামেনির সাথে সত্যিই ওটা ঘটেছিল। কোনোভাবেই ওই ঘটনাটিকে ফেক বলাতে পারবেন না। জিপিটির মতো ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকেও ফেক বলাতে পারবেন না, কারণ তাদেরকে ওইভাবেই ট্রেন করা হয়েছে। যেটার কোনো প্রমাণ নেই তাকে হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছে, অথচ অনেক ফ্যাক্টের কথা যখন বলা হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে ভুয়ো, সিউডো সায়েন্স, ছদ্মবিজ্ঞান এইসব বলে উড়িয়ে দেয়। ভাবা যায় ফ্রিম্যাসনরা ফ্রিম্যাসন্স ব্রাদার্সদের হেল্প করে, তাদের সব রকমভাবে সাহায্য করে, প্রিপেয়ার করে। ট্রাম্প এসে ইরানের উপর স্যাংশন লাগায় যে ইরানকে আর কোনো অর্থ দেওয়া হবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার আগের 5 বছরে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হয়ে গেছে। তাই কিছু সময়ের জন্য বিরতি নেওয়া হচ্ছে, কারণ আপাতত আর প্রয়োজন নেই। এই সব অর্থ যায় ইস্পাহানের মতো অঞ্চলগুলোতে থাকা তাদের ব্রাদার্সদের কাছে। ওই ব্রাদারহুড ইসরায়েল বা তথাকথিত নামধারী ইহুদিদের প্রশ্নে, তাদের সার্বভৌমত্বের প্রশ্নে বাইডেন, ট্রাম্প এরা সবাই এক। এরা তখন এক সুরে কথা বলে, এরা জোর গলায় সাপোর্ট করে। তাহলে বলুন তাদের মধ্যে পার্থক্য কোন বিষয়ে থাকলো? ইরানে বোমা ফেলার বিষয়টা বহু আগে থেকে ঠিক হয়ে আছে, তারা এটা বারবার বলে আসছে। Bomberan, you know,
Bomb, 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 bomb. Anyway, I would be launching airstrikes not only in Iraq, but in Syria. bomb Iran, bomb Iran, Aid to the Contras. bomb Iran, bomb Iran. Aid to the Contras. When I search John McCain on YouTube, the biggest thing that comes up is you singing Bomb, 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 Bomb Iran. 744,000 hits, in case you haven't checked it recently. Are you proud or embarrassed of that? I'm proud. Look, when I'm in the company of veterans, which I was, and one of them says to me, when are you going to send a message to Iran? When veterans are together, veterans joke. And I was with veterans and we were joking. And if somebody can't understand that, my answer is please get a life. About 10 days after 9/11, I went through the Pentagon and I saw Secretary Rumsfeld and Deputy Secretary Wolfowitz. I went downstairs just to say hello to some of the people on the Joint Staff who used to work for me. And one of the generals called me and he said, "Sir, you got to come in. You got to come in and talk to me a second." I said, "Well, you're too busy." He said, "No." He says, "We've made the decision. We're going to war with Iraq." This was on or about the 20th of September. I said, "We're going to war with Iraq. Why?" He said, "I don't know." He said, "I guess they don't know what else to do." So I said, "Well, did they find some information connecting Saddam to Al-Qaeda?" He said, No. He says, "There's nothing new that way. They've just made the decision to go to war with Iraq." He said, "I guess it's like we don't know what to do about terrorists, but we've got a good military and we can take down governments." And he said, "I guess if the only tool you have is a hammer, every problem has to look like a nail." So I came back to see him a few weeks later, and by that time we were bombing in Afghanistan. I said, "Are we still going to war with Iraq?" And he said, "Oh, it's worse than that." He said, he reached over on his desk, he picked up a piece of paper, he said, I just got this down from upstairs," meaning the Secretary of Defense's office today, and he said, "This is a memo that describes how we're going to take out 7 countries in 5 years, starting with Iraq and then Syria, Lebanon, Libya, Somalia, Sudan, and finishing off Iran." এরা হলো ওয়ারমঙ্গার্স, যুদ্ধবাজ। এরা শান্তি পছন্দ করে না, কারণ শান্তি থাকলে তো নিউ অর্ডার বা নতুন নিয়ম চালু করা যাবে না। আর শয়তান এমনিতেও শান্তি পছন্দ করে না। তাই অশান্ত রাখতে হবে, বিশৃঙ্খলা রাখতে হবে। বিশৃঙ্খলার মধ্যে দিয়েই তো আসবে শৃঙ্খলা, যে শৃঙ্খলাটি হলো তাদের নতুন আইন। $1 বিলে 13টি স্টার, 13টি অ্যারো বা তীর, 13টি অলিভ বা জলপাই পাতা দেওয়া হয়েছে। 13 হলো ইলুমিনাতিদের 13টি লেবেল বা ধাপ, যেটা নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম। এরা তীর আর অলিভ পাতা একসাথে দেখিয়েছে এটা বোঝানোর জন্যে যে যুদ্ধ আর শান্তি দুটোই তারা নিয়ন্ত্রণ করে। তারা চাইলে যুদ্ধ হয়, না চাইলে শান্তি থাকে। এদের সবার গুরু পাইক 150 বছরেরও আগে তৎকালীন ইলুমিনাতি প্রধান ইটালির মাজ্জিনিকে একটি চিঠি লিখেছিল, যাতে ছিল 3টি বিশ্বযুদ্ধ কিভাবে ঘটানো হবে তার ব্লুপ্রিন্ট। সেখানে সে বলেছিল মুসলিম দেশগুলোর লিডাররা হবে ইলুমিনাতি এজেন্টস, আর তাদের বিরুদ্ধে যে জায়নিস্ট দেশগুলো থাকবে তাদের লিডারগুলো হবে একই এজেন্টস। এরা যুদ্ধ লাগাবে। বর্তমানে তথাকথিত ইসলামিক দেশ হিসাবে পরিচিত সব দেশের লিডাররাই এখন এজেন্টস, যেটার অলরেডি প্রমাণ আমি দিয়েছি। ইরানকে মুসলিম বিশ্বের লিডার হিসাবে মিডিয়াতে প্রায় প্রতিষ্ঠা করে ফেলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এই ইরানি এজেন্ডা 21-এর 17টি গোলে সবচেয়ে ভালোভাবে কাজ করছে। সব দেশকে পিছনে ফেলে দিচ্ছে তারা। 17 সংখ্যাটিকে পরিষ্কারভাবে মৃত্যু বোঝাতে তারা ইউজ করে থাকে। কাদের মৃত্যু? সাধারণ মানুষের, মানব জাতির। দাজ্জালের কাজ করে যাচ্ছে, আর ইমাম মাহদী আলাইহিসসালামের আর্মি বলা হচ্ছে তাদেরকে। এরাই আবার আরও একটি কাজও করে, ইসলামের বদনামও এরাই করে, আর এদের মিডিয়াই আবার সেটা তুমুল সমালোচনা করে। সাধারণ মানুষ মনে করে এটা আবার কি ইসলাম। তারা জানতেই পারে না যে প্রকৃত ইসলাম এটা না, এবং এরা কোনো ইসলামের রিপ্রেজেন্টেটিভসও না। ভেনেজুয়েলাকে এক প্রকার দখল করলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এটাও একে একে সব গভর্নমেন্টগুলোকে ফেলে দেওয়ার লিস্টেই পড়ছে। মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফ্রিকার কিছু দেশ এই লিস্টায়। গভর্নমেন্ট ফেলে দিয়ে ওই দেশগুলোকে আর্মি বা সেনা দ্বারা কন্ট্রোল করা হবে।
সারা বিশ্বে একটাই গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্যে এই পদক্ষেপ। এটা নিয়ে ডিটেলে এই ভিডিওতে বলেছিলাম। এই লিস্টে আছে আফগানিস্তানও। এরপর ভারতেও এই রকম একটি আন্দোলন তৈরি করার প্ল্যানিং চলছে। মোদিকে যারা প্রমোট করেছিল, তার যারা গুণগান করেছিল একসময়, সেই রকম একজন বিজেপি লিডার ডক্টর সুব্রমণ্যন স্বামী মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তাকে ব্যাপকভাবে আক্রমণ করে যাচ্ছে, কটাক্ষ করছে অভূতপূর্বভাবে। मोदी जी से इतने नाराज क्यों हैं आप? मैं नाराज हूँ क्योंकि हम सब मिलकर के उसको प्रधानमंत्री बनाए थे ताकि हमारे देश में कुछ नई तरीके से देश आगे बढ़े। जो कांग्रेस ने जो जहर पिलाया है वो खत्म हो जाए। अब ये तो कुछ करता ही नहीं है, ये और कुछ करता है। कभी कंगना को बुला करके उसको एमपी बना देता है, क्या ये कारण है मैं नहीं जानता। कभी और कोई ऐसे, वहाँ गुजरात में भी ऐसा करता था जब ये चीफ मिनिस्टर था। क्या करते थे? वही लड़कियों को छेड़छाड़। मोदी जी लड़कियों को छेड़छाड़? हाँ, और ये मैं तो कह रहा हूँ ना, ये कोई नई बात नहीं है। नहीं, बहुत बड़ी बात आप कहीं दूसरे देश में रहकर आए हैं, लगता है कि आप जानते नहीं क्या हो रहा है। ये सारी बात दोबारा आप क्यों दोहराने चाहते हैं? क्योंकि इससे कोई फायदा नहीं है। ये हमारे देश में वो अकेला नहीं कर रहा है, सब लोग, अनेक लोग कर रहे हैं। নরেন্দ্র মোদিও এমন সব কাজ করছে, হিন্দু ধর্মেরই অবমাননা করছে, যার ফলে হিন্দু ধর্মাবলম্বীরাও তার সমালোচনা করছে। এগুলো সব পরিকল্পনা মাফিক ঘটানো হচ্ছে যাতে মানুষ বিজেপি সরকারের এগেনস্টে গণ আন্দোলনে নামে। আর এমনিতেও এখন নরেন্দ্র মোদির জনপ্রিয়তা তলানিতে। आज मैं समझता हूँ कि उन्होंने एक आतंक जरूर फैलाया है, मोदी जी ने। हाँ, जिस कारण से लोग डरते हैं। तानाशाही की जो शुरुआत हो गई देश में, उसका हम विरोध करते हैं। पब्लिक का हमारे देश में संयम बहुत होती है। अब संयम का सीमा भी है, वो लगभग पार हो गई। बेरोजगारी, मुद्रास्फीति, ये सारी चीज़ों से लोग तंग आए हुए हैं। आपने ये भी कहा कि सरकार आंकड़े बढ़ा चढ़ा कर दिखाती है। हाँ, करेक्ट। ऐसा क्यों है? झूठ बोलने की आदत हो गई ना, कि जो असलियत लिखेंगे और बताएंगे तो फिर पब्लिक में वो समझते हैं कि इम्प्रेशन खराब हो जाएगा। आप जो बातें कर रहे हैं वही बातें विपक्ष करता है, तो विपक्ष की बात हंसी में क्यों उड़ा दी जाती है? कांग्रेस तो मेरी नकल करती है, मैं क्या करूँ। গদি মিডিয়া হিসেবে পরিচিত যারা সব সময় মোদির গুণগান করত অভূতপূর্বভাবে, তারা অনেকে এখন মোদির বিরুদ্ধে কথা বলছে। অর্ণব গোস্বামী মোদির বিরুদ্ধে প্রশ্ন তুলছে। ভাবা যায় এগুলো আসলে পরিকল্পনারই অংশ। বেশিরভাগ মানুষ এগুলো ধরতেই পারছে না, কারণ গভর্নমেন্ট গড়া, সেটাকে আবার ফেলে দেওয়া, পক্ষ বিপক্ষ রাখা, এ সবই তারাই করছে। এ এক জটিল গভীর ধোঁকাবাজি। অরাজক অনৈতিক পরিস্থিতি তৈরি করো নিজেরাই, তারপর সেটা নিয়ে প্রশ্ন তোলো, আর তারপর সেটা পাল্টে আর একটা নিজেদেরই সিস্টেম আনো। এই হলো পদ্ধতি। এসবই এজেন্ডা 2030-এর জন্যে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিজনেসম্যানদের জন্যে। এখন যে বা যারা জাতীয়তাবাদের কথা বলছে, অর্থাৎ দেশের সম্পদ সরকারের দখলেই থাকবে, কর্পোরেট বা বিজনেসম্যানদের দেওয়া যাবে না, এটা যারা বলছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। এই জাতীয়তাবাদের কথাই বলতেন মুজিবুর রহমান, যাকে এই জন্যই সরিয়ে ফেলা হয়েছে। পাকিস্তানের ইমরান খানও এই কথাই বলতেন। জেলে সে বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে, এটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। আর তাকে তো আগেই ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয়েছিল। আর এই সব এজেন্টসগুলো মানুষের মগজ ধোলাই করছে, বাংলাদেশের মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে রেখেছে। ভারতের রয়ের বাইরে যেন আর কিছু নেই, রয়ের বাইরেও যে কিছু আছে, রকেও যে অন্য কেউ পরিচালনা করছে, এই সব কথা এরা বলে না। এখানে আরেকটা বিষয় বলতে হয়, কিছু কনফ্লিক্ট হলেই সেখানে চলে আসে জিওপলিটিক্যাল বিভিন্ন রিলেশন। এই বিষয়ের অনেক পণ্ডিতরা বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে জিওপলিটিক্যাল রিলেশনগুলো। সম্পূর্ণভাবে অর্থহীন এই সব জিওপলিটিক্যাল রিলেশনস। জিওপলিটিক্যাল রিলেশনের কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভিতরে অন্য খেলা চলছে, আর মানুষকে শেখানো হচ্ছে জিওপলিটিক্যাল রিলেশনস। জিওপলিটিক্যাল রিলেশনগুলো মুখস্থ করে ইউপিএসসি পাস করে আইপিএস অফিসার হচ্ছে,
জিওপলিটিক্যাল রিলেশনের কথা বলে তাদেরই এজেন্ট খান স্যার সেলিব্রিটি হয়ে গেছে। অনেক কি এজেন্ট বলা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি এজেন্ট তাদেরকে ছাড়া অন্য কারোর কথা বলা হচ্ছে না। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এজেন্ট বা দালাল, দালাল শব্দটা শুনতেও বলতে ভালো শোনায় না, তবে তারা যে কাজটা করে সেটার রেসপেক্টে এই শব্দটা অনেকটাই ভদ্র শব্দ। মানুষকে সম্পূর্ণভাবে ইলিউশনের মধ্যে রাখা হয়েছে। মানুষ নিজের মনে এক ফেক দুনিয়া বানিয়ে রেখেছে যেটার কোনো অস্তিত্বই নেই। এটাই দাজ্জালের ম্যাট্রিক্স, ধোঁকাবাজির যুগ।